আসসালামু আলাইকুম। আমরা 99তম ব্যাংকিং ডিপ্লোমার প্রস্তুতি ক্লাস দেখছি। এআইবিবি ট্রেড ফাইন্যান্সে আমরা আজকে চ্যাপ্টার 2 থেকে দ্বিতীয় নাম্বার ক্লাস, এটি চ্যাপ্টার 2 এর। আমরা আজকে আলোচনা করব গ্রেডের কিছু মূল বৈশিষ্ট্য। আর এই অধ্যায়টা আমরা যদি সহজে ক্যাপচারে রাখতে চাই, এখানে বেশি এই অধ্যায়টা বেশি বড় না, ছোট অধ্যায়, 6টি প্রশ্ন এখানে আলোচনা করা আছে। আমরা মূলত যদি 1 নাম্বার প্রশ্নটা যদি দেখি তাহলে সবগুলো আমরা সহজে করতে পারবো। 1 নাম্বার প্রশ্ন যদি আমরা সহজে ভালো মতো মনে রাখতে পারি তাহলে আমরা সবগুলো প্রশ্নের অ্যান্সার এখান থেকে করতে পারবো। তো 1 নম্বর প্রশ্নটা হচ্ছিল, এটা গত প্রশ্ন আলোচনা করা ছিল, আজকে সংক্ষিপ্তভাবে করছি। আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধার জন্য দেশীয় প্রবিধানগুলি কি অনুসরণ করা হয়? দেশীয় প্রবিধানগুলি অনুসরণ করা হয়, এখানে এই তিনটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। দেশীয় প্রবিধানগুলির মধ্যে আমাদের যেটা আলোচনা করা আছে যে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন FERA, ফেরা, এটা অনুসরণ করি। আবার বৈদেশিক মুদ্রা লেনদেন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন, তাহলে বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন সেটা আমরা ফলো করি। এটা হচ্ছে কি GFET, এটা আমরা অনুসরণ করি। আর এটা হচ্ছে আমদানি রপ্তানি যে আমাদের নীতি আছে সেই নীতি অনুসরণ করি। আমদানি রপ্তানি যে নীতি আছে, এক্সপোর্ট ইম্পোর্ট যে নীতি আছে, প্রিন্সিপালস আছে, সেই প্রিন্সিপালগুলো আমরা ফলো করি। এই বিষয়টা কিরকম? এটা হচ্ছে আমাদের একেবারে বহুল প্রচলিত আইন। প্রথমটা হচ্ছে বহুল প্রচলিত আইন এবং যেটা সর্বজন গৃহীত এবং সব জায়গায় ব্যবহৃত হয়, আমাদের এই একটা। তারপরে এই 1 নম্বর যে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ইনি বাংলাদেশ ব্যাংককে ক্ষমতা প্রদান করে যে আমাদের এই মুদ্রা নীতি এবং আমাদের যে আমদানি রপ্তানি যে বিভিন্ন প্রকার এটাকে সংরক্ষণ করার জন্য এবং নীতি নির্ধারণ করার জন্য বাংলাদেশ ব্যাংকে ক্ষমতা প্রদান করে, যেটাকে আমরা বলি বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অফ ফরেন এক্সচেঞ্জ, গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন, যেটা বাংলাদেশ ব্যাংকের এটা। তারপরে আমাদের দুটা নীতি আছে, একটা হচ্ছে রপ্তানি নীতি, আমদানি নীতি। এই মিলে অধ্যায়টা আমাদের মোটামুটি শেষ। এই সিরিয়ালটা আমাদের মনে রাখতে হবে, মনে রাখলে আমরা সহজে প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবো। আজকে দেখব এই ফেরার বৈশিষ্ট্য, যে প্রথমে যে সর্বজন গৃহীত যে একটা আছে, যে একটা ব্যবহৃত হয় বৈদেশিক বাণিজ্যে ব্যবহৃত হয়, সেই বাণিজ্যে এই একটা আমরা এর বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য আলোচনা করবো। এই বৈশিষ্ট্য আমাদের পরীক্ষায় আসতে পারে। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ, মূলধন পাচার প্রতিরোধ, অর্থনৈতিক স্থিতিশীলতার প্রচার, বিদেশি বিনিয়োগের নিয়ন্ত্রণ, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট, আইনি কাঠামো, বাণিজ্য ও বিনিয়োগ প্রচার, আর্থিক নীতির প্রয়োগ। তাহলে এখানে আমাদের বৈশিষ্ট্য 7টা বৈশিষ্ট্য আছে, আমরা চাইলে 5টা এখান থেকে দিব, বা প্রশ্নের মানের উপর সেটা বৈশিষ্ট্য আমাদের ওঠানামা করবে। তো বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ, ফেরার প্রথম যে উদ্দেশ্যটা হচ্ছে বৈদেশিক মুদ্রা আমরা নিয়ন্ত্রণ করব। আমরা অবাধে বৈদেশিক মুদ্রার যে ট্রানজাকশন হবে। আচ্ছা, এটা মনে হয় প্রশ্নটা গতদিন আলোচনা করা হয়েছিল মনে হয়, না? আচ্ছা, তাহলে বৈদেশিক মুদ্রার জন্য অবাধে ট্রানজাকশন না হয়, যেমন আমরা বিদেশে যাওয়ার ক্ষেত্রে আমরা কি করি, $10,000 না, বছরে $12,000 বেশি আমরা ইয়া করতে পারি না, তাই না? ইন্ডোর্স করতে পারি না। তো এই যে একটা নিয়ম রাখছে, এখানে আপনি ইচ্ছা করলে আপনি 50,000 বা $40,000 আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন না, আপনার একটা লিমিট থাকবে। সেই লিমিটটা কে দিয়েছে? এই ফেরা দিয়েছে। হ্যাঁ, এই ফেরাটা আমাদের লিমিট দিয়েছে, ফেরা দিয়েছে বাংলাদেশ ব্যাংক আইন, বাংলাদেশ ব্যাংক সেটা আবার করেছে। তাহলে এরকম বৈদেশিক মুদ্রার নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা কিন্তু এই নিয়ন্ত্রণ করাটা হচ্ছে ফেরার উদ্দেশ্য। মূলধন পাচার প্রতিরোধ, মূলধন যেন বিদেশে পাচার না হয়। মূলধন পাচারের অবস্থা বাংলাদেশে আপনারা জানেন সবাই, যে কিরকম ভাবে টাকাটা পাচার হয়ে গেছে। এই টাকাটা কিন্তু আমাদের ফেরা দিয়েছে। আইনের বাইরে যেটা পাচার হয়েছে সবগুলো আইনের বাইরে বা আইন বহির্ভূত বা বেআইনিভাবে পাচার হয়েছে। তাহলে এখানে মূলধন পাচার রোধের ক্ষেত্রে কিন্তু আমাদের এই ফেরার উদ্দেশ্য রয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতার প্রচার, আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা আমাদের স্টেবল থাকে, আমাদের দেশীয় যেন দেশে বিনিয়োগ করতে পারি, আমাদের মূলধন যেন অবাধে বাইরে যেন বিনিয়োগ না হয়,
এই জন্য আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা যেন ফিরে আসে, এই ফিরে আসাটাই হচ্ছে ফেরার উদ্দেশ্য। বিদেশি বিনিয়োগ নিয়ন্ত্রণ, আমরা বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আমরা নিয়ন্ত্রণ আরোপ করব, যে আমরা যে অবাধে যে বিদেশে বাইরে যেন টাকা আমরা অবাধেই যেন আমরা সেই টাকাগুলো না নিয়ে গিয়ে অযাচিতভাবে সব জায়গায় যেন আমরা সেই কলকারখানা বিদেশের মাটিতে না করে এটা যেন বাংলাদেশে আমরা করতে পারি, তাহলে আমাদের মানে কর্মসংস্থানের সৃষ্টি হবে, প্লাস আমাদের জিডিপিতে অবদান রাখবে। তাহলে এই বিদেশি বিনিয়োগ নিয়ন্ত্রণ করা হচ্ছে ফেরার একটু উদ্দেশ্য। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইনি কাঠামো, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্টের আইনি কাঠামো প্রদান করে বাণিজ্যিক বিনিয়োগের প্রচার করে আর্থিক নীতির প্রয়োগ। তো এরকম ভাবে এই পয়েন্ট ছাড়াও আপনি পয়েন্টগুলো লিখতে পারেন। অর্থাৎ আমাদের ফেরার যে উদ্দেশ্য, ফেরা জিনিসটা কি, এটা যদি আপনি জানেন তাহলে আপনি সহজে এই উদ্দেশ্যগুলো লিখতে পারবেন। তো উদ্দেশ্য কমপক্ষে 5টি উদ্দেশ্য আমাদের পয়েন্ট এখানে দিতে হবে। তারপরে আছে জিএফইটি এর মূল বৈশিষ্ট্য। জিএফইটি কি, এটা কিসের আমাদের গাইডলাইন? বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন। জিএফইটি কার? এটা বাংলাদেশ ব্যাংক তৈরি করেছে, দেশীয় সরকার তৈরি করেছে। তাহলে জিএফইটির এটা হচ্ছে গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন। তো ফরেন এক্সচেঞ্জ নির্দেশিকা সাধারণত একটি দেশের বৈদেশিক মুদ্রা লেনদেনের নিয়ন্ত্রক কাঠামোর রূপরেখা। জিএফইটির কিছু মূল বৈশিষ্ট্য নিম্নরূপ: অনুমোদন এবং নিয়ন্ত্রণ। আমরা এখানে ডলারের কিছু নির্দিষ্ট সংখ্যক, প্রত্যেকটা ব্যক্তি নির্দিষ্ট সংখ্যক ডলারের কিছু অনুমোদন দিয়ে থাকে এবং সেটা নিয়ন্ত্রণও করে থাকে। লেনদেনের ধরন, এখানে আমাদের লেনদেনের ধরন আছে, ডকুমেন্টেশন রিপোর্টিং প্রয়োজনীয়তা আছে, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আছে, ঝুঁকি ব্যবস্থাপনা আছে, সম্মতির প্রয়োগ আছে, সংশোধন আপডেট আছে। তাহলে সংশোধন ও আপডেট। তো এখানে আমাদের বলা আছে অনুমোদন এবং নিয়ন্ত্রণ। জিএফইটি সাধারণত বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণের জন্য দায়ী কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করে, যেমন কেন্দ্রীয় ব্যাংক বা একটি মনোনীত নিয়ন্ত্রক সংস্থা। তাদের কর্তৃত্বের পরিধি এবং বৈদেশিক মুদ্রার কার্যক্রম পরিচালনাকারী নিয়মকে রূপরেখা দেয়। তাহলে অনুমোদন এবং নিয়ন্ত্রণ করার জন্য আমাদের যে জিএফইটি বাংলাদেশ ব্যাংকের মানে আমাদের দেশে কেন্দ্রীয় ব্যাংক যারা এটা নিয়ন্ত্রিত হয়ে থাকে, এবং আমাদের যে আপনার বৈদেশিক মুদ্রার যে নিয়ন্ত্রণটা করে থাকে। লেনদেনের ধরন, এই নির্দেশিকা বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রার লেনদেনকে শ্রেণীবদ্ধ করে, যেমন স্পট লেনদেন, ফরওয়ার্ড চুক্তি, বিকল্প, অদল বদল ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের হেজিং বা ডেরিভেটিভস যে কথাগুলো আমরা পড়েছি, ট্রেজারি ম্যানেজমেন্ট যাদের আছে তারা এগুলো পাবে। স্পট লেনদেন, স্পট ট্রানজেকশন, ফরওয়ার্ড চুক্তি, বিকল্প বলতে অপশন এটা হচ্ছে সোয়াইপ। এই লেনদেনগুলো আমরা সেখানে লেনদেন ধরন কি হবে সেগুলা এই জিএফইটি তে বলা থাকবে, এবং প্রতিটি প্রকারের ডকুমেন্টেশন এবং রিপোর্টিং একটু করে একটু সাইলেন্ট করেন। আচ্ছা, ডকুমেন্টেশন এবং রিপোর্টিং প্রয়োজনীয়তা, এখানে আমাদের যে কাজই করি না কেন, আমরা ফরেন এক্সচেঞ্জের যে কাজই করি না কেন, তার প্রপার ডকুমেন্টেশন আমাদের নিতে হবে, এবং সে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কেওয়াইসি করতে হবে। তার প্রয়োজন হলে আমরা প্রয়োজন মাফিক আমরা বাংলাদেশ ব্যাংকে রিপোর্টিং করব। এটা কাজটা যেন সম্পূর্ণভাবে করতে পারে প্রত্যেকটা প্রতিষ্ঠান বা প্রত্যেকটা আর্থিক প্রতিষ্ঠান, সে সম্পর্কে নির্দেশ দেওয়া থাকে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকে। তারপর আছে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ, এটা তো ঠিক আগে যেরকম ওই রকমই। ঝুঁকি ব্যবস্থাপনা, আমাদের এখানে ঝুঁকি ব্যবস্থাপনা থাকে, বৈদেশিক মুদ্রা সম্পর্কিত আমাদের যে বিভিন্ন রকম ঝুঁকি থাকে, সেই ঝুঁকিগুলো আমাদের এখানে নিয়ন্ত্রণ করার বিভিন্ন পদ্ধতি বা নির্দেশিকা প্রদান করে থাকে। সম্মতি এবং প্রয়োগ, এখানে বাংলাদেশ ব্যাংকের যে রেগুলেটরি আছে বা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী সকল প্রতিষ্ঠান যেন সম্মত হয় এবং সেই নিয়ম বা আইনগুলো যেন প্রয়োগ করে। এইরকম ভাবে এই জিএফইটির যে বৈশিষ্ট্যগুলো আছে, আমাদের এই বৈশিষ্ট্যগুলো এবং এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে, কিছু বৈশিষ্ট্যগুলো আমাদের একই আছে, সবগুলো মিল আছে, শুধু একটু পার্থক্যর মধ্যে মানে বৈশিষ্ট্যগুলোর মধ্যে আপনি কথাগুলো ঘুরে লিখবেন, এক জায়গায় জিএফইটি আর এক জায়গায় ফেরা লিখবেন। এই মানে দুটার কাজই হচ্ছে আপনার মূলধন পাচার রোধ, দুটার কাজই হচ্ছে
দেশীয় বিনিয়োগ বাড়ানো, দূরের কাজই হচ্ছে আমাদের কর্মসংস্থানের সৃষ্টি, আমাদের যেন দেশের যে বিনিয়োগ দেশে যেন থাকে, এটা যেন বাইরে না যায়, এইরকম কাজ কাম, মানে দুটারই কাজ, খালি জাস্ট জিএফএটি আর আহ, ফেরা, এই দুটা একটু আলাদা করে লিখতে হবে দুই জায়গায়। এই তো জিএফইটি অনুযায়ী বাংলাদেশের আমদানি রপ্তানির ক্ষেত্রে বাণিজ্য সুবিধার জন্য কিছু মূল প্রবিধান বা বিধি ব্যাখ্যা করো। তো এখানে আমাদের জিএপিটি অনুযায়ী, মানে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী, জিএপিটিটাই বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন এখন মনে করেন, অনুযায়ী বাংলাদেশের আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে বাণিজ্যের সুবিধার জন্য কিছু মূল প্রবিধান বা বিধি ব্যাখ্যা করুন। তো এখানে এটা একবার পড়ে যাবেন, একবার পড়ে গিয়ে যতটুকু আপনার মাথায় থাকবে ততটুকু লেখার চেষ্টা করবেন আর কি। তো এখানে বলা আছে এরকম, এডিকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তারা বাংলাদেশে ব্যবসার জায়গা আছে এমন পরিচিত গ্রাহকদের সাথে ডিল করে। এখানে জিএফিটি অনুযায়ী বাংলাদেশে আমদানির ক্ষেত্রে বাণিজ্যের সুবিধা জন্য কিছু মূল প্রবিধান। তাহলে জিএফিটির প্রবিধান কি? এডি ব্রাঞ্চকে, অথরাইজড ডিলার ব্রাঞ্চকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তারা বাংলাদেশে ব্যবসার জায়গা আছে এমন পরিচিত গ্রাহকদের সাথে ডিল করে। যাই হোক, বিডা এর অনুমোদনের পর আমাদের দীর্ঘমেয়াদী সরবরাহকারী বা ঋণের অধীনে মূলধনী যন্ত্রপাতি, এটা আপনাদের এই আইনটা বা নিয়মটা আমাদের বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন, সেই গাইডলাইনে কিন্তু তুলে দেওয়া আছে হুবহু। এই এই নিয়মটা বা আইনটা বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনে কিন্তু দেওয়া আছে, হুবহু দেওয়া আছে। কারণ এটা হচ্ছে সংবিধানের মতো, মানে এটা আইনের অনুচ্ছেদের মতো, আইনের ধারার মতো আর কি। আমদানি সংক্রান্ত এলসিএফ এর বৈধতা বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রয়োজন হবে না। বাংলাদেশ ব্যাংকে সাধারণত বিশেষ অনুমোদনের অধীনে রক্ষণাবেক্ষণকারী আমদানিকারককে বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টে রক্ষিত তহবিলের বাইরে আমদানির বিপরীতে রেমিটেন্স বা এলসিএফ এর পূর্ণ বিবেচনা প্রয়োজন হবে না। তো এখানে অনেক ধরনের কিছু আইনের ভাষা বা আইনের মতো কথাবার্তা আমাদের থাকবে, এটা আমাদের, যেটা আপনার বোধগম্য হবে না সেটা আপনি স্কিপ করে যাবেন। সেটা আপনি স্কিপ করে যাবেন, লেখার দরকার নেই। যে ওটা লিখতে গিয়ে অন্য কিছু আমরা লেখা যাবে না, বা আপনি যদি সংক্ষিপ্তভাবে লিখতে পারেন তাহলে ওইভাবে লিখবেন। বিদেশি সরবরাহকারীদের সরাসরি জারি করা প্রোফর্মা ইনভয়েসের বিপরীতে এলসি পরিমাণ, এই এই বিষয়টা তুলে ধরবেন যদি আসে আর কি, দেশীয় প্রবিধান আর কি। সেটা হচ্ছে যে ইউএসডি 10,000 10,000। এখানে আমাদের বলা আছে যে বিদেশি সরবরাহকারীদের সরাসরি জারি করা প্রোফর্মা ইনভয়েসের বিপরীতে এলসি পরিমাণ 10,000, তাহলে $10,000 পর্যন্ত, এবং স্থানীয় এজেন্টের যারা জারি করা ইনডেন্টের বিপরীতে ইউএসডি 20,000 এর বেশি হলে এডিকে রপ্তানিকারকের কাছে গোপনীয় প্রতিবেদন পেতে হবে। মানে আমরা এডি ব্রাঞ্চকে গোপনীয়ভাবে প্রতিবেদন করতে হবে যে সরবরাহকারী বা যাদের আছে তাদের এগেইনস্টে আমরা প্রতিবেদন এটা করবে বাংলাদেশ ব্যাংকের নিকট। যদি এই প্রোফর্মা ইনভয়েসের যদি আমাদের চুক্তি 10,000 হয় এবং স্থানীয় এজেন্টের জারি করা ইনডেন্টের 20,000-এর বেশি হলে, তখন এডি ব্রাঞ্চ কি করবে? রিপোর্ট করবে, বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করবে, সে কথা বলা আছে। এই আমাদের এই উল্লেখটা, এই সংখ্যাটা আমাদের উল্লেখ করতে হবে আর কি। এডি কাস্টম থেকে পণ্যগুলি সাফ হয়ে গেলে বা খালাস হয়ে যাওয়ার পরে সরাসরি আমদানিকারকের দ্বারা প্রাপ্ত অসঙ্গতি নথি বা নথির বিপরীতে রেমিটেন্সের অনুমতি দিয়ে আপেক্ষিক এলসিএফ এর ভিত্তিতে ব্যবহারের জন্য কাস্টম বিল অফ এন্ট্রির প্রমাণীকরণ অনুরোধ, জায়গায় অনেক কিছু বলা আছে, এগুলা আইনের কথাবার্তা বলা আছে। যেটা তো এইভাবে যদি আমাদের এরকম প্রবিধান হয় তাহলে প্রবিধান তো ওইরকম ভাবে লিখতে হয় আর কি। আচ্ছা, এটা এখন আপনি যেমনি পারেন
এটা মনে রাখার চেষ্টা বা ওরকম ভাবে চেষ্টা থাকতে হবে আমাদের, কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের। দেশীয় দেশীয় মূল প্রবিধান আমাদের এটা, মূল প্রবিধান বা বিধি, আমদানি রপ্তানির মূল প্রবিধান বিধি। এটা অবশ্য আমাদের একটা হচ্ছে আমদানি আর একটা হচ্ছে রমদানি। এটা আমাদের দুটাই মনে রাখার একটু চেষ্টা করতে হবে, যেভাবে হোক একটু ধরে রাখ পয়েন্টগুলোকে আপনার মতো করে আপনার সাজে লেখার চেষ্টা করতে হবে। বাংলাদেশে আমদানির জন্য রেমিটেন্স সমস্ত ক্ষেত্রে আমদানিকে অবশ্যই রেমিটেন্স তারিখ থেকে 4 মাসের মধ্যে কাস্টম বিল অফ এন্ট্রির প্রাসঙ্গিক প্রমাণীকরণ অনুলিপি জমা দিতে হবে। সরবরাহকারী ক্রেডিট বা ক্রেতাদের মেয়াদ বা বহিরাগত ক্রেডিট আমদানির ক্ষেত্রে নির্ধারিত সময়কাল আমদানির নথি গ্রহণের তারিখ থেকে গণনা করতে হবে। এটি আন্তর্জাতিক দরপত্রের অধীনে সরকারি কর্তৃপক্ষের জারি করা ওয়ার্ক অর্ডারের বাস্তবায়নের জন্য স্থানীয় ঠিকাদারের পক্ষে বৈদেশিক মুদ্রায় ক্রেডিট লেটার স্থাপন করতে পারে। এখানে আমাদের কিছু কিছু যে ইয়েগুলো আছে এখানে, এই যে এগুলা কয় মাসের মধ্যে কি করতে হবে, এই যে 10,000 এখানে আছে 20,000, এই পয়েন্টগুলো আপনাকে একটু নোট ডাউন করে একটু আপনার ভাষায় একটু লিখতে হবে এখানে, যে আন্তর্জাতিক দরপত্রের ক্ষেত্রে জারি করা ওয়ার্ক অর্ডারের বাস্তবায়নের ঠিকাদারের পক্ষে বৈদেশিক মুদ্রায় ক্রেডিট লেটার উপস্থাপন করতে হবে। এখানে এই 3-4টা পয়েন্ট একটু আপনার মতো করে আপনি একটু উপস্থাপন করার চেষ্টা করবেন, কারণ এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেশীয় প্রবিধানের ব্যাখ্যা চাই। আপনি ব্যাংকে কাজ করছেন, তাহলে আপনার জিএফইটির প্রবিধান, বাংলাদেশ ব্যাংকের প্রবিধান কি, এটা অবশ্যই আপনার জানা দরকার। এবং সেই প্রবিধানটাই আমাদের এখানে আমদানি রপ্তানির ক্ষেত্রে কি প্রবিধান হবে, সেই প্রবিধানটা অবশ্যই আমাদের চাইতে পারে বা আসার সম্ভাবনা বেশি আছে অনেক। অতএব এই প্রশ্নটা অবশ্যই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এবং এটা তো সরাসরি যে আইনগুলো আছে সেই আইনটা ওইভাবে তুলে দেওয়া আমাদের কাছে বেশি উত্তম, কিন্তু যদি মনে না থাকে তাহলে আমাদের যেভাবে করলে বা যে ভাষাগুলো প্রয়োগ করলে আপনি মনে রাখতে পারবেন ওই ভাষাগুলো একটু মনে করার চেষ্টা করতে হবে, কারণ এই অধ্যায়ের মধ্যে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিএফইটি অনুযায়ী বাংলাদেশ থেকে রপ্তানির ক্ষেত্রে বাণিজ্য সুবিধার কিছু মূল্য, ওটা আমদানি গেল, এটা রপ্তানির ক্ষেত্রে আমাদের যে সুবিধাগুলো আছে, যেমন সমস্ত রপ্তানি যেখানে প্রয়োজনীয়তা ছাড়াই প্রযোজ্য, সেখানে এক্সপোর্ট ফর্মে ঘোষণা ইএক্সপি ফর্মে ঘোষণা করতে হবে। যাই হোক, নন ফিজিক্যাল আকারে রপ্তানির জন্য এক্সপি পদ্ধতি প্রযোজ্য হবে না। ইএক্সপি ফর্ম ইস্যু করার আগে এটিকে বিদেশি ক্রেতা বা প্রেরিত সত্যতা এবং তাদের প্রমাণপত্র ইত্যাদি সম্পর্কে সন্তুষ্ট হতে হবে, যেখানে প্রয়োজন শুধুমাত্র চুক্তি, চার্টার পার্টি, বিল অফ লেডিং ইত্যাদির বিপরীতে রপ্তানির ক্ষেত্রে বিশেষ সতর্কতা দেওয়া উচিত। রপ্তানিকারকদের রপ্তানির নথিপত্র, বিশেষ করে ইএক্সপি ফর্ম এডি তে জমা দিতে হবে, যাতে তারা চালান তারিখ 14 দিনের মধ্যে বিবিকে রিপোর্ট করতে সক্ষম হয়। এই কিওয়ার্ডগুলো ব্যবহার করবে, তখন আপনার যখন যে খাতা কাটবে বা দেখবে তখন এই জিনিসগুলো একটু খেয়াল করবে, যে না থেকে তো এটা 14 দিনের মধ্যে দিতে হবে। এবার এই জিনিসগুলো খাতার মধ্যে কিন্তু সবগুলো আপনার ওরকম ভাবে দেখে না, আপনার এই কিওয়ার্ডগুলো এই 14 দিনের মধ্যে বিবিতে জমা দিতে হবে, তার মধ্যে এই ধরনের এই যে এই কথাগুলো, বিশেষ কথাগুলো আপনাদের লিখে অ্যান্সারগুলো করলে আপনার বেশি ভালো হবে। তারপরে আছে রপ্তানির বিপরীত অগ্রিম রেমিটেন্স প্রাপ্তি, এডি কে অনলাইন এআরবি রিপোর্টিং মডিউলে রিপোর্ট সহ রেমিটেন্সের উদ্দেশ্যে প্রতারিত অগ্রিম রসিদ ভাউচার এর সুবিধাভোগীর কাছে একটি ঘোষণা প্রাপ্ত করা উচিত। তারপরে যদি বাংলাদেশ থেকে একটি শিপমেন্ট ট্রানজিট হারিয়ে যায়, যার জন্য সরাসরি রেমিটেন্স বা এলসির অধীনে বিলের আলোচনার মাধ্যমে পেমেন্ট ইতিমধ্যে পাওয়া যায়নি, তাহলে এডিকে দেখতে হবে যে ক্ষতিটি জানার জন্য সাথে একটি বীমা দাবি করা হয়েছে। মানে আমাদের যদি এটা হারিয়ে যায় কোনো কিছু, তাহলে আমাদের এডি ব্রাঞ্চকে এটা জানাতে হবে বা আমাদের এর জন্য বীমা করা হয়েছে। মানে আমরা যে পণ্যটা বা যে রেমিটেন্সটা আমরা করব বা এলসিটা করবো, তার এগেইনস্টে যদি কোনো ক্ষতি হয়ে থাকে, তাহলে আমরা এর জন্য বীমা করছি বা বীমা করা আছে, এটা আমাদের নিশ্চিত করতে হবে। তো এই আইন
বা আইনের কথাগুলো আপনার মতো করে আপনি যে সুবিধা বা যে ভাষায় আপনি বোঝেন সে ভাষাগুলো আপনি সহজে ইয়া করবেন। কিছু কিছু কিওয়ার্ড থাকে, যেমন এখানে যে 10,000, 20,000, 4 মাস, এখানে 14 দিন, কিছু কিছু শব্দগুলো থাকে। এই শব্দগুলো আমাদের এখানে লেখার একটু চেষ্টা করবেন এবং হাইলাইট করবেন সেই শব্দগুলোকে। তাহলে দেখবেন যে ভালো মার্ক উঠবে ইনশাল্লাহ। আর এই প্রশ্নটা অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু দেশীয় প্রবিধান, এটা হচ্ছে আমাদের দেশীয় প্রবিধান, এটা অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ। আর এরপর যেটা আমাদের আলোচনা আছে যে আমদানি অনেক বড়। প্রতিটা এওদের যে 6টা প্রশ্ন আছে, 6টা প্রশ্ন ইম্পর্টেন্ট। আমদানি নীতির যে আদেশ সমূহ আছে, সেটা আমদানি মূল প্রবিধানের মূল প্রবিধান আলোচনা করতে বলছে। যে আমদানি নীতি আদেশ আইপিও 2021 থেকে 2024 অনুযায়ী আমদানিতে কিছু মূল প্রবিধান আলোচনা করুন। কিছু মূল প্রবিধান আলোচনা করুন মানে সবগুলো যে আলোচনা করতে হবে ওইরকম না। আমাদের মূল যে প্রবিধানগুলো আছে আমদানির ক্ষেত্রে, সেই মূল প্রবিধানগুলো আলোচনা করতে বলছে। তেমনি এটা যেমন আমদানি নীতি আদেশ যেমন আছে, তেমনি রপ্তানি নীতি আদেশও আছে। ঠিক আমদানি যেরকম আছে, বিপরীত রপ্তানিও আমাদের এরকম প্রশ্ন ঠিক আছে। তো এই প্রশ্নগুলো অবশ্যই আপনারা দেখে যাবেন। এই অধ্যায় থেকে প্রশ্ন এবারে কিন্তু একটা হওয়ার কথা আর কি, হবেই হবে। আমদানি নীতি আদেশ আইপিও ইম্পোর্ট প্রিন্সিপাল অর্ডার্স 2021 থেকে 2024 অনুযায়ী আমদানিতে কিছু মূল বিধান নিম্ন আলোচনা করা হলো। তাহলে এখানে আমাদের আছে লেটার অফ ক্রেডিট বা এলসি না খুলে আমদানি। এলসি না খুলে আমদানি, তাহলে এলসি না খুলে একটা আমদানির পণ্যের চালানের বৈধতা, এলসি খোলার সময়সীমা, এলসি ফর্মে সাথে নথি জমা দিতে হবে, সরকারি খাতে আমদানিকারকের দ্বারা সজ্জিত করা অতিরিক্ত নথি, এলসি বা এলসি প্রয়োজনীয়তা লঙ্ঘন, নতুন এলসি ইউনিটের জন্য আইআরসি প্রয়োজনীয়তা, মনোনীত ব্যাংকের পরিবর্তন, যৌথ আমদানি, অনিবন্ধিতকৃত আমদানিকারকের জন্য বিধান, পুনরায় রপ্তানির জন্য শর্ত সহ অস্থায়ী আমদানি, মানব ব্যবহারের জন্য খাদ্য আমদানির বিধান, পাবলিক সেক্টরে আমদানিকারকদের দ্বারা আমদানি এবং স্বীকৃত চেম্বার অফ কমার্স অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড অ্যাসোসিয়েশন দ্বারা বায়ুচালক সদস্যপদ। এখানে কতগুলো আছে, এতগুলো পড়তে গেলে তো অবস্থা খারাপ, কিন্তু এতগুলো আমরা পড়বো না। এখানে বলছে যে মূল প্রবিধানগুলি আলোচনা করুন। এখন মূল প্রবিধান আপনি 4টা বা 5টা আপনি আলোচনা করবেন মূল প্রবিধান। এখানে আমাদের বিভিন্ন রকম প্রবিধান রয়েছে, সেই প্রবিধানগুলোর মধ্যে আপনি যে 4টা বা 5টা আপনার কাছে ইজি লাগবে, সেই 4টা 5টা প্রবিধানটা আমরা এখানে আলোচনা করব। এখানে সবগুলো আলোচনা করার দরকার নেই, এতগুলো আলোচনা করার দরকার নেই। তো কারণ এটা আমাদের মার্ক অনুযায়ী আমাদের লেখার একটা বিষয় আছে, কারণ এতগুলো যদি লিখে তাহলে একটা প্রশ্ন লিখতে আমাদের 1 ঘন্টা চলে যাবে। এখানে আমরা 5টা বাছে নেব, আপনার কাছে যেটা সুবিধা মনে হবে, আপনি যেটা পড়তে যে পয়েন্টটা সুবিধা তার মধ্যে আমাদের প্রথমটা দিতে হবে, প্রথমটা দিবেন অবশ্যই। এবং প্রথমটাতে অনেক কিছু বলা আছে এবং এটা দেখে আপনাকে স্যার মার্ক মানে কিরকম দিবে সেটা আপনাকে পরবর্তী পয়েন্টের উপর নির্ভর করবে না, এই পয়েন্টের উপর নির্ভর করবে। পয়েন্টটা এরকম দেখুন, ড্রাফট বা বিল, ব্যবহারের বিলের ভিত্তিতে বই, জার্নাল, ম্যাগাজিন এবং সাময়িকী আমদানি, অনিবন্ধিত শিল্প আমদানি, অনিবন্ধিত শিল্প আমদানিকারকদের দ্বারা তাদের নিজস্ব কারখানায় ব্যবহারের জন্য কাঁচামাল এবং মূলধনী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে যে কোনো নিরপেক্ষ মূল্যসীমা এবং বাণিজ্যিক আমদানিকারকদের দ্বারা কোনো আমদানিযোগ্য পণ্য আমদানির ক্ষেত্রে অর্থ প্রদান করে বার্ষিক সর্বোচ্চ 5 লাখ মার্কিন ডলারে। তবে মিয়ানমার থেকে আমদানির জন্য 1 চাল, ভুট্টা, মটরশুঁটি, আদা, রসুন, সয়াবিন তেল, পাম তেল, পেঁয়াজ এবং মাছের
পণ্য আমদানির ক্ষেত্রে যার মূল্য একক জ্বালানি 50,000 মার্কিন ডলারের বেশি নয়, এটা মিয়ানমারের ক্ষেত্রে। মিয়ানমারের ক্ষেত্রে আমদানির ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের ফলো করতে হবে। এই একটা পয়েন্ট, এই পয়েন্টটা অবশ্যই আমাদের আলোচনা যদি করতে বলে আমদানি নীতির ক্ষেত্রে, তাহলে এই পয়েন্টটা অবশ্যই দিব। এর পাশাপাশি আমরা যে কোনো দুটা বা যে কোনো 3টা পয়েন্ট বা 4টা পয়েন্ট আমরা এখানে দিব। এটা আপনাকে প্রথমে উল্লেখ করতে হবে, এবং এটা যদি আপনি লেখেন তাহলে আপনার মানে যে এক্সামিনার সে দেখে বুঝবে যে না ঠিক আছে পড়াশোনা করছে, মার্ক দিয়ে দেবে। কিন্তু এটা আমাদের প্রথমে দিতে হবে, লেটার অফ ক্রেডিট বা এলসি না করলে আমদানি করার ক্ষেত্রে আমাদের যে ইয়েগুলো আছে এটা আমাদের দিতে হবে। ঠিক পুরোটা পড়ছে না, অনেক বড় এটা। তারপরে আছে বাংলাদেশের রপ্তানি নীতির মূল দিকগুলো তুলে ধরুন। বাংলাদেশের রপ্তানি নীতির মূল দিকগুলো আমাদের তুলে ধরতে হবে। রপ্তানি নীতির আমাদের কি কি বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমাদের এখানে দেখব। এখানে আমাদের এই বিষয়টা 3 নাম্বার যে পয়েন্টটা, 3 নাম্বার পয়েন্টটা আমাদের উল্লেখযোগ্য পয়েন্ট একটি আছে, এই উল্লেখযোগ্য পয়েন্টটা আমাদের ধরে ফেলতে হবে। আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে আমরা রপ্তানির ক্ষেত্রে আমদানিটা বেশি গুরুত্বপূর্ণ, এখানে আমদানিটা আমরা দেখব। এখানে এই অধ্যায়টা আইনের অধ্যায় আর কি। এখানে যেমন আমাদের সংবিধান নিয়ে যেরকম আলোচনা করা থাকে, এরকম আমাদের এই এক্সপোর্ট ইম্পোর্টের আমদানি নিয়ে আমাদের যে ইয়েটা যে কি বলে আইনের যে বিভিন্ন ধারাগুলো নিয়ে বা আইনগুলো নিয়ে এই অধ্যায়টা আলোচনা করা হয়েছে। আচ্ছা, আমরা এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেখবেন ছোট অধ্যায় কিন্তু একটু ঝামেলাপূর্ণ আছে। আচ্ছা, আমরা আচ্ছা, এই মাসটা আমরা হচ্ছে থিওরি যে আলোচনা আছে সে থিওরি আলোচনা করে যাব। সামনের মাস পুরোটা মাসই আমাদের অঙ্ক আলোচনা হবে। সামনে পুরোটা মাস আমাদের অঙ্ক আলোচনা হবে, আর অঙ্কগুলো আমরা দেখে যাবে, সব ধরনের অঙ্কগুলো আমরা আলোচনা করব। যাতে আমাদের অঙ্কের আলোচনা যদি আগে করি তাহলে আপনাদের মনে হতে পারে যে প্র্যাকটিস করলে বোধহয় ইয়ে হবে, কিন্তু আসলে তা না। এটা প্র্যাকটিস আপনি করবেন না, বাসায় থেকে ওরকমভাবে হয় না। আমরা পুরোটা মাস, সামনে পুরোটা মাস আমরা ইনশাল্লাহ ইয়ে করব, অঙ্কের প্র্যাকটিস করবো। এখানে যে অঙ্কগুলো আছে শুধু এই সাবজেক্ট না, যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টে আমরা অঙ্কের প্র্যাকটিস শুরু করবো 1 মাস কন্টিনিউ। আচ্ছা, এরপর আমরা টিএফ টিএফএফই এই সাবজেক্টের লেকচার শিট 3 আমরা দেখব। এখানে লেকচার শিট 3-এ এখানে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, যে মোটামুটি দেখুন অধ্যায়গুলো কিন্তু ছোট ছোট আছে। অন্য বইয়ের অধ্যায় যেরকম একটু জটিল, এরকম কিন্তু এত জটিল না। 11টি প্রশ্ন এখানে আলোচনা করা আছে। প্রথমে আছে ক্রয় বিক্রয় চুক্তি কি, ক্রয় বিক্রয় চুক্তি প্রধান উপাদানগুলো কি কি, বিষয় কতগুলি ট্রেড পেমেন্ট পদ্ধতি আছে, এগুলোর নাম দিন, অগ্রিম নগদ অর্থের অধীনে এবং এই অধ্যায়টা আমাদের কাছে অনেক মজার এবং অনেক কিছু পড়ার এখানে বা অনেক কিছু জানার আছে। আমাদের ব্যাংকার হিসাবে অনেক কিছু টার্ম বা অনেক কিছু ভাষা আমাদের এখানে জানার আছে, যে ভাষাগুলো আমাদের অত্যন্ত জরুরি এগুলো জানা।
এই ভাষাগুলো জানা অত্যন্ত জরুরি। আমরা এখানে দেখব অগ্রিম নগদ অর্থের অধীনে রপ্তানিকারকের ঝুঁকি সম্পূর্ণরূপে সুরক্ষিত। ডকুমেন্টারি সংগ্রহের অধীনে এই ডকুমেন্টারি সংগ্রহ কি, ডকুমেন্টারি কালেকশন বা সংগ্রহ কি বা কয়টি পক্ষ থাকে, আন্তর্জাতিক ব্যাংক গ্যারান্টি কি, ব্যাংক গ্যারান্টির সম্বন্ধে জানবো, প্রত্যক্ষ ব্যাংক গ্যারান্টি এবং পরোক্ষ ব্যাংক গ্যারান্টি। অনেকে আছে ব্যাংকে ব্যাংক গ্যারান্টি কি বোঝে না বা ব্যাংক গ্যারান্টি কি জিনিস জানি না, এটা শুধুমাত্র ক্রেডিটে যারা কাজ করে তারা জানে। তাহলে অনেক ব্যাংকের আছে ব্যাংক গ্যারান্টি কি বললে তারা বলতে পারবে না। তো এই বিষয়গুলো আমরা জানা বা জানার দরকারও আছে আমাদের, এখানে যে একবারে ফেলে দেওয়ার মতো তা না, বা জানার প্রয়োজন আছে। ফ্যাক্টরিং কি, ফ্যাক্টরিং আমরা জানি না, ফ্যাক্টরিং কি, বা অনেকে হয়তো নাম শুনতেছি, এই জিনিসগুলো আমাদের জানা। ফ্যাক্টরিং এবং ফরফেটিং কি, এটা কিভাবে আলাদা, এই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করব। জেনারেল এলসি এবং স্ট্যান্ড বাই এলসি এই বিষয়গুলো আমরা দেখব। তো প্রথমে এখানে হোয়াট ইজ পারচেস অবলিক সেলস এগ্রিমেন্ট, ক্রয় বিক্রয় চুক্তি কি, এটা আমরা স্বাভাবিকভাবে যদি আমরা দেখি যে কোনো ক্রয় বিক্রয় করার জন্য যে চুক্তিটা করা হয় সেটা হচ্ছে ক্রয় বিক্রয় চুক্তি, স্বাভাবিকভাবে, তাই না? তো সেইটা আসলে এখানে বলা আছে যে কোনো ক্রয় বিক্রয় করার জন্য যে ক্রয় অথবা বিক্রয় চুক্তি, ক্রয় অথবা বিক্রয় চুক্তি আমদানিকারক এবং রপ্তানিকারকের মধ্যে একটি চুক্তি যা দুটি পক্ষের মধ্যে পণ্য, পরিষেবা, সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য সম্পর্কিত যে চুক্তি বা শর্তাবলী উল্লেখ থাকে। তাহলে ক্রয় বিক্রয় এটা হচ্ছে, আমরা ক্রয় বিক্রয় চুক্তি বলতে আমরা দেশীয় কোনো মাঝে বুঝাবো না, যেহেতু সাবজেক্ট হচ্ছে আমাদের ফরেন এক্সচেঞ্জ, সাবজেক্ট হচ্ছে যেহেতু আমাদের ফরেন এক্সচেঞ্জ, এখানে আমাদের দেশীয় কোনো কিছু আসবে না। এখানে ক্রয় বিক্রয় বলতে আমরা দুটো দেশের মধ্যে বুঝাবে, একটা হচ্ছে রপ্তানিকারক আর একটা হচ্ছে আমদানিকারক, এই দুটো পক্ষ থাকবে আর কি। এই দুটো পক্ষের মধ্যে যখন আমাদের পণ্য আদান প্রদান হবে সেটা হচ্ছে আমাদের কাছে ক্রয় বিক্রয় চুক্তি হিসেবে আমরা এখানে উল্লেখ করবো আর কি। তাহলে এটি ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য স্বচ্ছতা এবং সুরক্ষা নিশ্চিত করে এবং ব্যবসায়িক লেনদেনের একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে কাজ করে। সাধারণত ক্রয় বিক্রয় চুক্তিতে প্রয়োজনীয় বিষয় অন্তর্ভুক্ত থাকে, যেমন জড়িত পক্ষগুলির নাম, ঠিকানা, বিক্রির পণ্য তারিখ, বিবরণ, ডেলিভারির তারিখ, শর্ত, বিভিন্ন রকম এখানে অন্তর্ভুক্ত থাকে। ওয়ারেন্টি, গ্যারান্টি, হাবিজাবি সবকিছু উল্লেখ থাকে। তাহলে মোট কথা আমদানিকারক এবং রপ্তানিকারকের মধ্যে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য যে চুক্তিটা করা হয় সেটা হচ্ছে আমাদের কাছে ক্রয় বিক্রয় চুক্তি। আচ্ছা, এটা সহজে আছে। তাহলে ক্রয় বিক্রয় চুক্তির মূল উপাদানগুলো কি কি? তাহলে আমদানিকারক থাকতে হবে, রপ্তানিকারক থাকতে হবে, আমাদের একটা একটা কন্ট্রাক্ট থাকতে হবে, তাই না? এই জিনিসগুলো কিন্তু এখানে আমরা তুলবো। আমাদের উভয়ের মধ্যে দায় দায়িত্ব থাকবে, অর্থ প্রদান থাকবে, এই জিনিসটা এখানে আমরা দেখবো যে ক্রয় বিক্রয় চুক্তির উপাদানগুলো কি। যদি এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট না, অত বেশি ইম্পর্টেন্ট না, তবে আমাদের দেখতে হবে, এটা মানে জানার দরকার আছে। বিক্রেতা এবং ক্রেতা এজেন্টদের নাম ঠিকানা, এখানে আমরা লিখবো ডাইরেক্ট একসঙ্গে লেখা আছে। এটা আপনি পয়েন্ট সংখ্যা বাড়ানোর জন্য আপনি লিখবেন বিক্রেতা বা ইম্পোর্টার, এক্সপোর্টার, আমদানিকারক, রপ্তানিকারক, এবং দুটো পয়েন্ট দিলেন। সুইট ব্যাংকের এখানে আমাদের যখন আমদানিকারক রপ্তানিকারক হবে তখন আমাদের বিভিন্ন ব্যাংক, একটা ব্যাংক থাকবে হচ্ছে অধিগ্রহণকারী ব্যাংক থাকবে, একটা হচ্ছে ইস্যুকারী ব্যাংক থাকবে। ইস্যুকারী ব্যাংক হচ্ছে আমদানিকারকের ব্যাংক, অধিগ্রহণকারী ব্যাংক হচ্ছে রপ্তানিকারকের ব্যাংক। এই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরবো আর কি। তারপরে আছে পণ্যের বর্ণনা থাকবে, অবশ্যই পণ্যের বর্ণনা থাকবে, পণ্য ক্রয় বিক্রয় এক দেশ থেকে আরেক দেশে পণ্যের বর্ণনা থাকবে, পণ্যের মূল্য থাকবে, পণ্যের বিবরণ থাকবে, কোন পথে যাবে সেটা থাকবে, এই জিনিসগুলো এখানে আমাদের সবকিছু থাকবে। এটা আলোচনা করলাম না, পণ্যের বর্ণনা থাকবে, পণ্যের সামঞ্জস্য হবে, দায়বদ্ধতা, পণ্য যদি কোনো কম বেশি হয় তাহলে সেই দায়বদ্ধতা কে নিবে সেটা উল্লেখ থাকবে, প্রয়োজনীয় নথি, ডেলিভারি শর্তাবলী, চুক্তির মূল্য, মুদ্রা, আমরা মানে কোন পদ্ধতিতে মূল্য পরিশোধ করবে সেটা উল্লেখ থাকবে, অর্থ প্রদানের পদ্ধতি। আচ্ছা, এত সস্তা প্রশ্ন থাকবে না, এত সহজ প্রশ্ন থাকবে, তবে আমাদের জানা থাকা ভালো। আচ্ছা, ক্রয় বিক্রয় চুক্তিতে কি কি বিষয় নিয়ে ক্রয় বিক্রয় চুক্তিটি গঠিত হয়। এই বিষয়টা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি টপিকটাই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3 নম্বর প্রশ্নে এখানে বলা আছে বিশ্বব্যাপী কতগুলি ট্রেড পেমেন্ট উপলব্ধ আছে, কতগুলি ট্রেড পেমেন্ট আছে, এগুলোর নাম দিন এবং ব্যাখ্যা করতে বলছে। আমরা ট্রেড পেমেন্ট বলতে আমরা ব্যবসায়িক পেমেন্ট যেটাকে বোঝাবো, আমরা ব্যবসা করতে যে টাকাটা প্রদান করবো আমরা সেটাকে বোঝাবো। এটা কি কি ভাবে দিতে পারি আমরা, এটা আমরা কি কি ভাবে এই পেমেন্টটা হতে পারে সেটা আমরা এখানে দেখব।
তাহলে এখানে প্রথমে আছে অগ্রিম নগদ, মানে নগদের আমরা অগ্রিম দিতে পারি, আমরা পেমেন্টের জন্য কোনো পণ্য কিছু ক্রয় করব এই জন্য আমরা অগ্রিম দিতে পারি। তাহলে এই অগ্রিমের দেওয়ার ফলে এটা কি কি হয় কাহিনী, এটা একটু দেখি। যে এখানে বলা আছে এই পদ্ধতিতে পণ্য পাঠানো বা বিক্রয় করার আগে ক্রেতা বিক্রেতাকে অর্থ প্রদান করতে হবে। তাহলে অগ্রিম নগদ যদি থাকে, অ্যাডভান্স পেমেন্ট যদি আমাদের থাকে, তাহলে অবশ্যই ক্রেতা বিক্রেতাকে আগে টাকা দিতে হবে। এটি বিক্রেতাকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে, কারণ ক্রেতা বিক্রেতাকে অগ্রিম অর্থ প্রদান করে বাকিতে বিক্রয়ের ঝুঁকি হ্রাস করে। ক্রেতা অপরিচিত বা মুদ্রা সংকটাপন্ন দেশে হলে রপ্তানিকারকরা এ পদ্ধতিতে পণ্য রপ্তানি করে থাকে। তাহলে বিষয়টা কি হলেন, যে এখানে বিষয়টা বলতেছে যে ক্রেতা যদি কোনো যুদ্ধ বিগ্রহ বা কোনো অভাবী দেশের হয় বা কোনো সমস্যাগ্রস্ত কোনো দেশের হয়, সেক্ষেত্রে বিক্রেতা করে বলে যে ভাই আগে টাকা দেন তারপরে মাল পাঠাবো, তাছাড়া মাল পাঠাবো না, কারণ আপনি মাল নিয়ে আমাদের মাল নিয়ে সাথে যদি টাকা না দেন। এই জন্য তারা কি করে, বিক্রেতারা ক্রেতার কাছ থেকে অগ্রিম নিয়ে থাকে। সেক্ষেত্রে আমদানিকারক এবং আমদানিকারক পণ্য জাহাজীকরণের পূর্বেই মূল্য পরিশোধ করে নেয়। আমদানিকারক কি করে, পণ্য জাহাজে তোলার পূর্বেই মূল্য পরিশোধ করে নেয়, ফলে বিক্রেতা ক্রেতার চাহিদা মতো পণ্য প্রস্তুত করার সুবিধা লাভ করে। এর ফলে বিক্রেতার ওই টেনশনটা থাকে না যে আমরা কোন পণ্য দিব, কতটুকু দিব, এটা থাকে না। যেহেতু প্রি অর্ডার করছে, আগে অর্ডার করছে, সেহেতু বিক্রেতা আগেই রেডি করে রাখে যে সে কতটুকু মাল নিবে বা কোন পণ্য নিবে। যদি রপ্তানিকারক তার ক্রেতার আমানত জমা সম্পর্কে নিশ্চিত না হন এবং এমন কোনো পরিস্থিতি থাকে যা অর্থ প্রদানের নিশ্চয়তা নিয়ে সন্দেহ সৃষ্টি করে, বিক্রয় করার জন্য শেষ অবলম্বন হিসেবে অগ্রিম নগদ চাওয়া। যে তখন সে মনে করে যে ভাই আপনি কি মাল নেবেন, মাল নিলে আমাদের অগ্রিম দেন। সর্বশেষ কথা হচ্ছে এটা, যে মোট কথা যে অগ্রিম নগদটা হচ্ছে পণ্য প্রেরণের পূর্বে আমাদের মোট টাকাটা বুঝে নেওয়া। আচ্ছা, এটা হচ্ছে অগ্রিম নগদ একটা পদ্ধতি আছে। আরেকটা পদ্ধতি আছে ওপেন অ্যাকাউন্ট, খোলা অ্যাকাউন্ট আমাদের আছে। ওপেন অ্যাকাউন্ট হলো অগ্রিম নগদের বিপরীত। তাহলে অগ্রিম নগদ যেমন আমরা আগে টাকা দেই, তাহলে ওপেন অ্যাকাউন্ট হচ্ছে অগ্রিম নগদের বিপরীত। তাহলে আপনি বুঝতেই পারলেন যে এটা কি জিনিস। যখন এটা এই একটা জি আচ্ছা, এখানে ওপেন অ্যাকাউন্ট হলো অগ্রিম নগদের বিপরীত। একটা লাইন দ্বারা আপনি বুঝে গেছেন যে এটা কি কি ঘটনা ঘটবে এখানে। তার মানে ওপেন অ্যাকাউন্ট পদ্ধতিতে ক্রেতা বিক্রেতার মধ্যে সম্পাদিত চুক্তি মোতাবেক দলিলপত্রে বা পণ্য প্রাপ্তির পর ক্রেতা মূল্য পরিশোধ করে। তার মানে এটা বাকিতে। এটা যেমন অগ্রিম, তেমনি এটা পরে পণ্য পাওয়ার পর টাকাটা পরিশোধ করবে। হ্যাঁ, সে কথা বলা আছে। তাহলে আমরা অগ্রিম নগদের পর ওপেন অ্যাকাউন্টটা হচ্ছে আমরা পণ্য ক্রেতা পাওয়ার পর টাকাটা বুঝিয়ে দিবে। ক্রেতা বিক্রেতার মধ্যে দীর্ঘকাল যাবৎ সুসম্পর্ক বিদ্যমান থাকলে অথবা ক্রেতা অত্যন্ত বিশ্বস্ত ও নির্ভরযোগ্য বলে বিবেচিত হলে এই মূল্য পরিশোধ পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। তাহলে ক্রেতা বিক্রেতার সাথে তখন দীর্ঘদিনের একটা সুসম্পর্ক রয়ে যাবে এবং যখন বিশ্বস্ত হবে যে সে আমাকে ঠকাবে না কখনো বা সে টাকা দেবে না, এরকম ইয়া থাকবে না, তখন সেক্ষেত্রে পণ্যটা কি করে বাকিতে ডেলিভারি দিয়ে দেয়। বিক্রেতার অবশ্যই পূর্ণ আস্থা পূর্ণ আস্থা থাকতে হবে যে তাকে সম্মত তারিখের মধ্যে ক্রেতা অর্থ প্রদান করবে এবং বিক্রেতার সে আস্থা আছে যে আমাকে ক্রেতা যতই যাই হোক না কেন আমাকে নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই টাকাটা প্রদান করবে। আচ্ছা, এই বিষয়গুলো এগুলো বলা আছে। জাহাজী দলিলপত্র পণ্যের বাজারে মূল্য পরিশোধ করতে হবে আমদানি রপ্তানি শাসন। তাহলে আমরা এই দুটা বিষয়ে একটু মোটামুটি যখন আমরা পড়বো আমাদের নোটে আমরা তখন দাগিয়ে নিব যে এটার বিপরীত হবে এটা, আবার এটার বিপরীত হচ্ছে এটা। নগদ অগ্রিম এটা দ্বারা বুঝতে পারতেছি যে এটা নগদ, আর ওপেন অ্যাকাউন্ট হচ্ছে নগদ অগ্রিমের বিপরীত, তার মানে বাকিতে। তার বাকিতে হলে এর উপর কি কাহিনীগুলো লিখতে হবে সেই কাহিনীগুলো লিখবেন প্রাসঙ্গিকভাবে। আচ্ছা, ডকুমেন্টারি কালেকশন, এটা আমাদের টিকায় আসে আর কি, টিকাতে আসে ডকুমেন্টারি কালেকশন, বহুবার আসে। ডকুমেন্টারি কালেকশন কি জিনিস এটা আমাদের পড়তে হবে। ডকুমেন্টারি কালেকশন হচ্ছে রপ্তানিকারক কর্তৃক প্রেরিত পণ্যের ডকুমেন্ট সংগ্রহ সাপেক্ষে যখন আমদানিকৃত পণ্যের মূল্য পরিশোধ করে তখন তাকে ডকুমেন্টারি কালেকশন পদ্ধতি বলে। তাহলে রপ্তানিকারক কর্তৃক প্রেরিত
পণ্যের ডকুমেন্ট গ্রহণ সাপেক্ষে যখন আমদানিকৃত পণ্যের মূল্য পরিশোধ করে তখন তাকে ডকুমেন্টারি কালেকশন পদ্ধতি বলে। তাহলে ডকুমেন্টারি কালেকশন পদ্ধতি কি জিনিস, আমরা যদি এটা একটু আমাদের ভাষায় যদি আমরা ব্যাখ্যা করি, যে একটা দেশে আছে এ কি করছে, আরেকটা দেশে পণ্য বিক্রয় করেছে বির কাছে বিক্রি করছে, তাহলে বির কাছে বিক্রি করছে। যখন জাহাজে করে পণ্য যখন পাঠিয়ে দিবে বা ট্রাকে করে যখন পণ্য যখন পাঠিয়ে দিবে, এই পণ্য পাওয়ার পর ট্রাকের সাথে বা জাহাজের সাথে একটা কাগজ পাঠিয়ে দিবে, মাল পাঠিয়ে দিবে, মালের বিবরণ সহ তার যে ল্যান্ডিং চার্জ, তার যে ইম্পোর্ট মানে খালাসের যে বিভিন্ন প্রকার দলিল দস্তাবেজ আছে সবগুলো এই ট্রাকের সাথে দিবে বা জাহাজের সাথে দিবে। তখন এই বি ব্যাংক সে রিসিভ করে, মানে বিদেশ রিসিভ করে, তখন এই কত টাকা কি দিতে হবে এই টাকা ডকুমেন্টারি কালেকশন মানে পাওয়ার সাথে সাথে টাকাগুলো পরিশোধ করে দিবে। এটা হচ্ছে আমাদের কাছে ডকুমেন্টারি কালেকশন। তাহলে রপ্তানিকারক নিশ্চিত করতে পারেন যে ক্রেতা যতক্ষণ না সে অর্থ প্রদান করে বা একটি অর্থ প্রদানের অঙ্গীকার না দেয় ততক্ষণ পর্যন্ত পণ্যের দখল নিতে পারবে না। এক্ষেত্রে তাহলে রপ্তানিকারক নিশ্চিত করে যে পণ্যের দখল সে নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে টাকা না দিবে। তাহলে যতক্ষণ পর্যন্ত টাকা না দেবে ততক্ষণ পর্যন্ত পণ্য নিতে পারবে না। এরকম এই ডকুমেন্টারি কালেকশন আমি কিন্তু বারবার বলছি, এটা কিন্তু টিকায় আসে। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু আপনারা কখনো হেলা করবেন না, একটু ধীরে সুস্থে বুঝে এটা করবেন এবং নিজে অনেক কিছু লিখতে পারবেন, এই বিষয়ে অনেক কিছু লিখতে পারবেন। তাহলে ডকুমেন্টারি কালেকশন বিষয়টা হচ্ছে কি, যে রপ্তানিকারকের পণ্য রপ্তানি করার পর আমদানিকারক সে পণ্যটা রিসিভ করার আগে কি করছে, কাগজের ভিত্তিতে ডকুমেন্টের ভিত্তিতে যখন ব্যাংকের মাধ্যমে যখন টাকাটা পরিশোধ করে দেবে তখন সে পণ্যটা রিসিভ করবে, গ্রহণ করবে। এক্ষেত্রে রপ্তানিকারক নিশ্চিত করে যে পণ্যের মালিকানা আমদানিকারক কখনোই পাবে না যতক্ষণ পর্যন্ত টাকাটা পরিশোধ করেনি। আচ্ছা, এই পদ্ধতি অর্থ প্রদানের বিনিময়ে আমদানিকারক নথি গ্রহণ করে পণ্য দখলের অনুমতি পায়। আচ্ছা, তাহলে আমদানিকারক কি করে, যখন নথি গ্রহণ করে, যখন অর্থ প্রদান করে নথি গ্রহণ করে তখন সে পণ্য দখলের অনুমতি পায়। এই পদ্ধতিতে রপ্তানিকারক তার ব্যাংকের জাহাজের দলিল যেমন নথি, আর্থিক নথি যেমন বিল অফ এক্সচেঞ্জ এবং বাণিজ্যিক নথি যেমন পরিবহন নথি, বীমা নথি ইত্যাদি হস্তান্তর করে। তাহলে ব্যাংকের মাধ্যমে রপ্তানিকারক ব্যাংকের মাধ্যমে জাহাজের দলিল যেমন বিল অফ এক্সচেঞ্জ, বিল অফ এই যে মানে এত কিছু লেখা লাগবে না, বিল অফ এক্সচেঞ্জ, পরিবহন নথি, বীমা নথি, বিল অফ লেডিং যত যা আছে এইগুলা লিখলেন আর কি, লিখে ব্যাংকের নিকট হস্তান্তর করেন। এখানে যে আলাদা আলাদা করে দিতে হবে যে আর্থিক নথি আর বাণিজ্যিক নথি আলাদা করে দেওয়া আছে। তো আর্থিক নথি কোনগুলো, বাণিজ্যিক নথি কোনগুলো সেগুলো আমরা পরবর্তীতে দেখবো, অবশ্য সেগুলো আলাদা আলাদা আছে। এই নথিগুলো যে বিভিন্ন ডকুমেন্টারি গুলো সেটা ব্যাংকের মাধ্যমে ফরওয়ার্ড করে দেয়, হস্তান্তর করে এবং নির্দেশনাবলী সহ ক্রেতাকে ব্যাংকের নিকট ফরওয়ার্ড করতে বলে এবং ব্যাংকে নির্দেশ দেয় যে অমুক ক্রেতাকে দিতে হবে। তাহলে সেই ক্রেতা নিশ্চিত হওয়ার পর তাকে সেই কাগজগুলো ডেলিভারি দিবে। তাহলে ডকুমেন্টারি কালেকশনের মূল ফ্যাক্টরটা হচ্ছে কি, ক্রেতা বা আমদানিকারক ডকুমেন্ট কালেকশন করবে, এই যে কালেকশনের কথা বলা আছে, কালেকশন করবে, কালেকশনের ভিত্তিতে এর জন্য অর্থ প্রদান করে এই ডকুমেন্টটা কালেকশন করবে, কালেকশন করে জাহাজে যে পণ্যটা আছে বা ট্রাকে বা যেখানে পণ্যটা আছে সেই পণ্যটা সে রিসিভ করবে, মালিকানা সে পাবে। এই ডকুমেন্টারিগুলো কি হবে, আমাদের রপ্তানিকারক ব্যাংকের মাধ্যমে আমদানিকারকের কাছে পাঠিয়ে দেয়। আচ্ছা, তো এখানে ক্রেতা অর্থ পরিশোধের পর নথি হস্তান্তর করা, এটাকে ডকুমেন্টারি এগেইনস্ট পেমেন্ট, এই জিনিসটা আপনাদের একটু মনে রাখতে হবে। এটা কিন্তু আছে ডকুমেন্টারি এগেইনস্ট পেমেন্ট, হ্যাঁ, ডিপি, ডকুমেন্টারি এগেইনস্ট পেমেন্ট ডিপি। আর হচ্ছে ডকুমেন্টারি এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স, ডিএ। ডিপি আর ডিএ কি, এটার মধ্যে পার্থক্য লিখুন বা এরকম কথা কিন্তু বলা থাকে, বা কি এরকম বলা থাকে। তখন এই ডকুমেন্টারি কালেকশনের ভিতরে একটা হচ্ছে আমাদের ডিপি বা ডিএ। তাহলে ডিপিটা হচ্ছে আমাদের ক্রেতা অর্থ পরিশোধের পর নথি হস্তান্তর করে, এটাকে ডিপি বলে, মানে ডকুমেন্টারি এগেইনস্ট পেমেন্ট, মানে পেমেন্ট করার পরে আমাদের ডকুমেন্টারি রিসিভ করে। আর আবার ক্রেতা দেশের ব্যাংক রপ্তানিকারকের নির্দেশ অনুযায়ী
মূল্য পরিশোধ সাপেক্ষে জাহাজীকরণ দলিল ক্রেতার নিকট হস্তান্তর করে। এখানে ডকুমেন্টারি এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স, এখানে যেটা বলা আছে দেশের আবার ক্রেতা দেশের ব্যাংক বা রপ্তানিকারকের নির্দেশ অনুযায়ী মূল্য পরিশোধের সাপেক্ষে জাহাজীকরণের দলিল ক্রেতার নিকট হস্তান্তর করে, একে ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স বলে। আর ডকুমেন্টারি পেমেন্টটা হচ্ছে যে রপ্তানিকারক তার ব্যাংকে জাহাজি দলিল হস্তান্তর করে এবং নির্দেশাবলী সহ ক্রেতার ব্যাংকের নথিগুলি ফরওয়ার্ড করতে বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিষয়টা একটু একটু দেখো যে এখানে ডকুমেন্টারি এগেইনস্ট পেমেন্ট হচ্ছে যখন রপ্তানিকারক জাহাজে দলিলাদি হস্তান্তর করে এবং নির্দেশাবলী সহ ক্রেতার ব্যাংকে ফরওয়ার্ড করতে বলে, তখন তাকে, এটা একটু আলাদা মার্ক করি, এই দুটো বিষয় জানা অত্যন্ত দরকার আমাদের। যে রপ্তানিকারক তার ব্যাংকে জাহাজে দলিল লাদি, কি কি দলিল লাদি এটা বললাম না, হস্তান্তর করে, তার ব্যাংক হস্তান্তর করে এবং নির্দেশাবলী সহ ক্রেতার ব্যাংকে ফরওয়ার্ড করতে বলে। রপ্তানিকারক এ ব্যাংক এ দেশের ব্যাংক, এ দেশের যে ব্যাংক আছে এ দেশের ব্যাংকে কাগজ দেয় যে আমার এই কাগজ আপনি আমদানিকারকের ব্যাংকে পাঠিয়ে দিবেন। তাহলে এই যে ফরওয়ার্ড করতে বলে, এটাকে বলে, এই ফরওয়ার্ডটাই হচ্ছে আমাদের ডকুমেন্টারি এগেইনস্ট পেমেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে বলা আছে যে ক্রেতা অর্থ পরিশোধের পর নথি হস্তান্তর করে। ক্রেতা যখন অর্থ পরিশোধ করে সেক্ষেত্রে নথি হস্তান্তর করে, যেটাকে আমরা ডকুমেন্টারি এগেইনস্ট পেমেন্ট বলি। আবার পরেরটা বলছে যে ডকুমেন্টারি এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স, যেটাকে বলছে এটা হচ্ছে ক্রেতা দেশের ব্যাংক রপ্তানিকারকের নির্দেশ অনুযায়ী মূল্য পরিশোধ সাপেক্ষে জাহাজীকরণ দলিলাদি ক্রেতার নিকট হস্তান্তর করে, একে ডকুমেন্টারি অ্যাকসেপ্টেন্স বলে। অর্থাৎ আমদানিকারকের পক্ষে যে বিষয়টা, রপ্তানিকারকের পক্ষে যে বিষয়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডকুমেন্টারি এগেইনস্ট পেমেন্ট, আর আমদানিকারক যেটা রিসিভ করতেছে, অ্যাকসেপ্ট করতেছে, সেটা হচ্ছে আমাদের কাছে ডকুমেন্টারি অ্যাকসেপ্টেন্স। মানে একটা হচ্ছে রপ্তানিকারকের পক্ষে আর একটা হচ্ছে আমদানিকারকের পক্ষে। যে যখন রপ্তানিকারক নির্দেশ দিচ্ছে যে আমদানিকারকে অর্থ পরিশোধ করার পর আপনি এই কাগজপত্র নথিগুলো ওই ব্যাংকে ফরওয়ার্ড করবেন, তাহলে এই ফরওয়ার্ড করাকেই হচ্ছে পেমেন্ট যখন করতেছে তখন সেটা হচ্ছে ডকুমেন্টারি এগেইনস্ট পেমেন্ট। কিন্তু যখনই ক্রেতা ব্যাংক যখন পেমেন্ট করে যখন এটা রিসিভ করছে, অ্যাকসেপ্ট করছে, সেটাকে বলে ডকুমেন্টারি এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স। মানে একটা হচ্ছে বিক্রেতার পক্ষ থেকে হচ্ছে ডকুমেন্টারি এগেইনস্ট পেমেন্ট, আর ক্রেতার পক্ষ থেকে হচ্ছে মানে আমদানিকারকের পক্ষ থেকে হচ্ছে ডকুমেন্টারি এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স। তাহলে এই ডকুমেন্টারি কালেকশনটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের টিকার মধ্যে আসে। ডকুমেন্টারি ক্রেডিট এলসি, এখানে ডকুমেন্টারি ক্রেডিট এলসি যেটা বলা আছে, লেটার অফ ক্রেডিট ইস্যুতে ইস্যুইং ব্যাংক রপ্তানিকারকের মূল্য পরিশোধের নিশ্চয়তা প্রদান করে। এ পদ্ধতিতে ক্রেতা এলসিতে বর্ণিত জাহাজীকরণের সময় মধ্য রপ্তানি করে এবং প্রয়োজনীয় দলিলাদি নমিনেটেড বা নেগোশিয়েটেড ব্যাংকে উপস্থাপন করে। আচ্ছা, এটা স্ট্যান্ড বাই এলসি। স্ট্যান্ড বাই এলসিটা আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ট্যান্ড বাই এলসিটা একটু দেখতে হবে।
আমরা এই প্রতিটি ইয়েটা পয়েন্টটা একটু ধীরে ধীরে ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করবেন, কারণ এখানে অনেক রকম ট্রাম ভাষা ব্যবহার করা হয় এখানে, হ্যাঁ, যেটা আমাদের কাছে কিন্তু একটু কঠিন কঠিন করে তোলে আর কি। স্ট্যান্ড বাই এলসি, স্ট্যান্ড বাই এলসি অন্যান্য ধরনের এলসি থেকে আলাদা, কারণ স্ট্যান্ড বাই এর প্রাথমিক কাজ হলো ট্রেড পেমেন্ট মেকানিজমের পরিবর্তে নিরাপত্তা বা গ্যারান্টি হিসেবে কাজ করা। স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট এসসি এসবিএলসি এক প্রকার পেমেন্ট গ্যারান্টি যা গ্রাহকের পক্ষে ব্যাংক প্রদান করে থাকে। এ চুক্তিতে দুটি পক্ষ যদি ভিন্ন দেশের কোনো চুক্তিতে দুটি পক্ষ যদি ভিন্ন দেশের হয় এবং চুক্তির শর্ত অনুযায়ী যথাযথভাবে প্রতিপালিত না হওয়ার আশঙ্কা থাকে, তা সেক্ষেত্রে বেনিফিশিয়ারি অনুকূলে এসবিএলসি ইস্যু করা হয়। স্ট্যান্ড বাই ক্রেডিট যে নামে ডাকা হোক না কেন হলো একটি ডকুমেন্টারি ক্রেডিট বা অনুরূপ ব্যবস্থা যা ইস্যুইং ব্যাংকের পক্ষ থেকে বেনিফিশিয়ারি অনুকূলে একটি বাধ্যতামূলক পরিপালনের জন্য ইস্যু করা হয়। আবেদনকারী ধার করা বা ফেরত অর্থ বা অগ্রিম অর্থ প্রদান করে, আবেদনকারী কর্তৃক গৃহীত কোনো ঋণের অর্থ পরিশোধ করে, বা বাধ্যবাধকতা পালনে ব্যর্থতার কারণে আবেদনকারী অর্থ পরিশোধ করে। তাহলে এখানে স্ট্যান্ড বাই এলসি বলতে যেটা আমরা যেটা বুঝি, যেটা হচ্ছে যে কোনো ব্যাংক যখন আমদানিকারকের পক্ষে যখন এরকম একটা চুক্তিতে উপনীত হয় যে দুটি দেশের মধ্যেও যখন আমদানি রপ্তানি বাণিজ্য চলে, তখন একটি দেশের এ দেশ আর এটা হচ্ছে ডি দেশ, দুইটা দেশের মধ্যে যখন আমাদের আমদানি রপ্তানি চলবে, তখন টাকা প্রদানের অসম্মতি বা টাকা প্রদানের এরকম কোনো ঝামেলা দেখা দিলে, তখন যে ব্যাংক ওই এলসির বিপরীতে তার টাকা প্রদানের নিশ্চয়তা প্রদান করবে, সেই নিশ্চয়তা প্রদানটাই এই ধরনের এলসিকে বলা হয় স্ট্যান্ড বাই এলসি, যে সে টাকা প্রদান না করলে তারা দিতে বাধ্য থাকবে, তারা দিবে। এই ধরনের যে নিশ্চয়তা প্রদান করবে সেটা হচ্ছে আমাদের কাছে স্ট্যান্ড বাই এলসি। আচ্ছা, এখানে বলা আছে একটি ব্যাংক গ্যারান্টি পরিপূরক ইস্যুইং বেনিফিশিয়ারি নিশ্চয়তা প্রদান করে যে ক্রেডিটে উল্লেখিত বিষয় বা ইভেন্ট আবেদনকারীকে অ্যাপ্লিক্যান্ট তাহলে আমাদের যে বেনিফিশিয়ারি এখানে যেটা বলা আছে যে এটি স্ট্যান্ড বাই এলসি ব্যাংক গ্যারান্টির পরিপূরক ইস্যুইং ব্যাংক বেনিফিশিয়ারিকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে ক্রেডিটে উল্লেখিত কোনো নির্দিষ্ট বিষয় বা ঘটনার ইভেন্টের আলোকে আবেদনকারী বা অ্যাপ্লিক্যান্টের ক্রেডিটের শর্ত অনুযায়ী কার্য সম্পাদন বা মূল্য পরিশোধে ব্যর্থ হলে ইস্যুইং ব্যাংক ক্রেডিটে উল্লেখিত অর্থ বেনিফিশিয়ারিকে পরিশোধ করতে বাধ্য থাকবে। মানে ওই যে কথাটা বললাম ওটাই, যে আমাদের আমদানি রপ্তানির চুক্তির মতো যদি আমাদের কোনো বাধ্যবাধকতা পূরণ করতে যদি অ্যাপ্লিক্যান্ট যদি কোনো ওইরকম দায় দেনা পরিশোধ করতে যদি ব্যর্থ হয়, তাহলে ইস্যুকারী ব্যাংক বেনিফিশিয়ারি ব্যাংককে আশ্বস্ত করে বা প্রদান মানে এরকম কথা বলে যে সে যদি টাকা দিতে ব্যর্থ হয় তাহলে আমরা পরিশোধ করব। এটা হচ্ছে আমাদের কাছে স্ট্যান্ড বাই এলসি। ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি এগুলি হলো আন্তর্জাতিক বাণিজ্য লেনদেনের পক্ষগুলির মধ্যে অর্থ প্রদান নিশ্চয়তা করার জন্য ব্যাংক দ্বারা জারি করা একটি আর্থিক উপকরণ। আচ্ছা, এখানে তারা সুবিধাভোগীকে বিক্রেতাকে আশ্বাস প্রদান করে যে পেমেন্ট বা ক্ষতিপূরণের পর যদি ক্রেতা তার বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়, তো ব্যাংক গ্যারান্টি হলো এমন একটি ঋণদানকারী প্রতিষ্ঠানগুলির দেনাদারের দায় মেটানো হয়েছে তা নিশ্চিত করার জন্য প্রদান করা হয়। সহজ কথায়, কোনো দেনাদার ঋণ পরিশোধ করতে ব্যর্থ হলে ব্যাংককে তা কভার করতে হবে। এই ব্যাংক গ্যারান্টি ঋণগুলি থেকে যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ করতে, পণ্য ও সেবা ক্রয়ের অনুমতি দিয়ে থাকে। তাহলে ব্যাংক গ্যারান্টিও ঠিক একই রকম ভাবে
আমাদের যেমন স্ট্যান্ড বাই এলসি যেরকম নিশ্চয়তা প্রদান করে, এখানে ব্যাংক গ্যারান্টিটা হচ্ছে এরকম একটা লিখিতভাবে কোনো ডকুমেন্ট থাকে যেটা দ্বারা কোনো ইস্যুকারী বা কোনো আমদানিকারক যে টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়, দেশে মানে টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়, তাহলে ব্যাংক সেটা সে টাকাটা পরিশোধ করে দেবে। এটা হচ্ছে আমাদের কাছে ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি, যেমন আন্তর্জাতিক পর্যায়ে যেটা ঘটবে। তাহলে ব্যাংক গ্যারান্টি, স্ট্যান্ড বাই এলসি এর প্রায় সেম একই রকমই। ব্যাংক ব্যাংক পেমেন্ট বাধ্যবাধকতা এবং সাপ্লাই চেইন ফাইন্যান্সিং এর প্রত্যেকটা টার্ম বা ভাষা কিন্তু অন্যরকম টাইপ। এখানে 10:38 বাজে গেছে, পরেরটা তো হবে না। আচ্ছা, ব্যাংক পেমেন্ট বাধ্যবাধকতা বা সাপ্লাই চেইন ফাইন্যান্সিং, বিপিও একটি পেমেন্ট টুল যা লেটার অফ ক্রেডিটের মতো নিরাপত্তা প্রদান করে। বিপিও হলো একটি আজ্ঞাবহ ব্যাংকে সাধারণত একজন ক্রেতার পক্ষ থেকে প্রাপক ব্যাংকে সাধারণত একজন বিক্রেতার নিয়ম অনুযায়ী ইলেকট্রনিক ডেটা সফলভাবে মেলানোর শর্তে এক নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে। তাহলে ব্যাংক পেমেন্ট বাধ্যবাধকতা হলো যে একটা ডাটা যখন মিলে যাবে, একটা রপ্তানিকারকের ব্যাংক একটা ডাটা পাঠাবে, একটা কোড পাঠাবে, সেটা আমদানিকারকের ব্যাংক যদি ওই কোডটা মিলে যায় তখন ওই ব্যাংকে টাকাটা পাঠিয়ে দেবে, সেটা হচ্ছে ব্যাংক পেমেন্ট বাধ্যবাধকতা। আচ্ছা, এসসিএফ ব্যাংকগুলি ব্যবহার করে, সাপ্লাই চেইন ফাইন্যান্সিং ব্যাংকগুলি ব্যবহার করে এন্টারপ্রাইজ সাপ্লাই চেইনের মাধ্যমে অর্থ প্রদান এবং অর্থায়ন সুবিধার্থে প্রযুক্তি এবং অন্যান্য পরিষেবা প্রদান করে থাকে। একটি সিএফ প্ল্যাটফর্মে পরিষেবাগুলো আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অর্থায়নের সাধারণ উপাদানগুলি অন্তর্ভুক্ত থাকে। তাহলে সিএফ হলো ব্যাংকগুলি ব্যবহার করে যা এন্টারপ্রাইজের সাপ্লাই চেইনের মধ্যে অর্থায়নের সুবিধা এবং অন্যান্য পরিষেবা প্রদান করে থাকে। একটি সিএফ প্ল্যাটফর্মে পরিষেবার মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অর্থায়নের সাধারণ উপকরণগুলির অন্তর্ভুক্ত থাকে, যেমন প্রি-শিপমেন্ট, পোস্ট শিপমেন্ট, ক্রয় বিক্রয়, ক্রয়, তারপরে প্রাপ্য ছাড়, কিন্তু এলসি নয়। এটা সাপ্লাই চেইন ফাইন্যান্সিং আমাদের এলসি নয়, কিন্তু আমাদের এখানে ছাড়ের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে। এই ধরনের একটি প্ল্যাটফর্মের উদ্দেশ্য হলো সরবরাহ জমা করা বিক্রেতা এবং ক্রেতাদের মধ্যে সম্পর্ক, বিতরণ এবং গ্রাহকদের চূড়ান্ত বিক্রয় সম্পর্কে ব্যাংক আর্থিক বিষয়গুলি একক ইউনিটের মধ্যে নিয়ে আসা। আচ্ছা, সাপ্লাই চেইন বলতে আমরা যে আমাদের যে সকল যে বিষয়গুলো থাকে, একটা আমাদের পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে, যে আমাদের সরবরাহ করা পণ্য যে আমাদের যে চ্যানেলে আসবে, মনে করেন যে ট্রাকে বা জাহাজে আসবে, বা ক্রেতা বিক্রেতার মধ্যে সম্পর্ক, বিতরণ, গ্রাহকের চূড়ান্ত বিক্রয়, মানে আমাদের একটা পণ্য রপ্তানি থেকে শুরু করে আমদানি পর্যন্ত যে চ্যানেলগুলো, যতগুলো চ্যানেল এখানে ব্যবহার হয়, সবগুলো চ্যানেলকে একটি একীভূত অবস্থায় নিয়ে আসা হচ্ছে আমাদের সাপ্লাই চেইন ফাইন্যান্সিং। ফ্যাক্টরিং, আন্তর্জাতিক ফ্যাক্টরিং হলো পণ্য এবং পরিষেবা আন্তর্জাতিক বিক্রয় থেকে উদ্ভূত স্বল্পমেয়াদী অ্যাকাউন্টের অ্যাসাইনমেন্ট বিক্রি। আমরা যদি কোনো পণ্যের অ্যাসাইনমেন্ট বিক্রি করি, তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে ফ্যাক্টরিং। যেমন এরকম হতে পারে যে আমরা কোনো অর্ডার পেয়েছি, আমরা কোনো একটা দেশের অর্ডার পেয়েছি কাপড়ের জন্য, তখন আমরা কি করেছি, সেই অর্ডার, কোনো বাইরের অর্ডার যখন পেয়ে আমরা গার্মেন্টস আমরা সেই অর্ডারটা পেয়েছি, আমরা সেই অর্ডারটা বি গার্মেন্টসের কাছে বিক্রি করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে ফ্যাক্টরিং, যে আমাদের কিছু অংশ বিক্রি করতে আমাদের টাকার দরকার, আরেকটি কোনো উৎপাদন বাড়াবো, এই জন্য আমরা বি গার্মেন্টসের কাছে বিক্রি করতে আমরা আরেকটি শাখা খুলে আরেকটি উৎপাদন করতেছি। তো এই যে একটা আন্তর্জাতিক যে পরিষেবার যে বিক্রয় থেকে উদ্ভূত স্বল্পমেয়াদী অ্যাকাউন্টের অ্যাসাইনমেন্টগুলো আমরা কি করি, বিক্রি করে দিই, আমরা আরেকটা কোম্পানির কাছে বিক্রি করে দিয়ে আমরা অর্থ সংস্থান করে থাকি। এটা হচ্ছে আমাদের কাছে ফ্যাক্টরিং। আচ্ছা, ফরফেটিং করা হলো রপ্তানি অর্থায়নের এক প্রকার, যেখানে রপ্তানিকারক তাৎক্ষণিক নগদ অর্থের বিনিময়ে মূল্য ছাড়ে আমদানিকারকের ব্যাংক থেকে পেমেন্ট পাওয়ার অধিকার রাখে। ফরফেটিং হলো রপ্তানি অর্থায়নের এক ধরনের প্রকার, যেখানে রপ্তানিকারক তাৎক্ষণিক নগদ অর্থ বিনিময়ের মূল্য ছাড়ে আমদানিকারকের
ব্যাংক থেকে পেমেন্ট পাওয়ার অধিকার বিক্রি করে। তাহলে ফরফিটিং জিনিসটা ঠিক ঠিক একই রকম। ফ্যাক্টরিং যেরকম আমরা একজনের কাছে বিক্রি করতে পারি, ফরফিটিং জিনিসটা এরকম। রপ্তানি অর্থায়নে এক প্রকার, আচ্ছা, রপ্তানিকারক তাৎক্ষণিক নগদ অর্থ আদায়ের জন্য, রপ্তানিকারক কি করছে, রপ্তানি করছে, তার অর্থের প্রয়োজন, সে হয়তো আরো কাজ করবে, এই জন্য আমদানিকারকের কাছ থেকে নগদ অর্থ পাওয়ার জন্য সে কি করে দেয়, তার যে অধিকার আছে, এখানে বলা আছে যে ছাড়ে বা কিছু টাকা ছাড়ে তার অধিকার বিক্রি করে দেওয়াকে পেমেন্ট পাওয়ার অধিকার আরেকজনের কাছে বিক্রি করে দেয়। আমাদের ফরফেটিং হলো যে রপ্তানিকারক যখন তার আমদানিকারকের কাছ থেকে টাকা আদায়ের জন্য বাট্টা পার্সেন্ট হলেও মানে ছাড়ে হলেও যখন তার ব্যাংক থেকে টাকা পাওয়ার অধিকারটা আরেকটা ব্যাংকে বিক্রি করে দেয়, যে ভাই আমি তোর কাছ থেকে টাকা পাবো, আপনি নেন, আমি তার কাছ থেকে পাবো 10,000 ইউএস ডলার, 10,000 ইউএস ডলার পাবো, তাহলে আপনি আমাকে 9,500 ইউএস ডলার দেন, এখন দেন, আপনি তার কাছ থেকে টাকাটা তুলে নিয়ে, এখন অন্য ব্যাংক সেটা যাচাই বাছাই করে দেখতেছে না সব ঠিক আছে, তখন এই ব্যাংকটা সে কিনে নিচ্ছে। এটা হচ্ছে আমাদের কাছে ফরফিটিং। ফ্যাক্টরিং আর ফরফিটিং এই বিষয়টা আমাদের কিন্তু টিকে আসে, ফ্যাক্টরিং এবং ফরফিটিং। বায়ার্স এবং বায়ার্স ক্রেডিট, এটাও দেখবেন আপনার, বায়ার্স এবং বায়ার্স ক্রেডিট। বায়ার্স তো বোঝেন, বায়ার্স ক্রেডিট হলো আমদানিকারককে বিদেশি কোনো প্রতিষ্ঠান থেকে বৈদেশিক মুদ্রায় ঋণ নেওয়া। আমদানিকারক মূলধনী, যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল আমদানি করতে আমদানিকারক স্থানীয় ব্যাংকের গ্যারান্টির সাপেক্ষে বিদেশি কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ওই পণ্য আমদানি করতে পারেন। শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্র আমদানিতে প্রধান মাধ্যম বায়ার্স ক্রেডিট। মূলধনী যন্ত্র আনলে 360 দিনের মধ্যে আমদানি দায় পরিশোধ করা যায়। কাঁচামালের ক্ষেত্রে পরিশোধের সর্বোচ্চ মেয়াদ 180 দিন। অন্যদিকে রপ্তানিকারকের ব্যাংক সরাসরি বিক্রেতা এবং রপ্তানিকারককে ঋণ প্রদান করলে তাকে সাপ্লায়ার্স ক্রেডিট বলা হয়। তাহলে বায়ার্স ক্রেডিট হচ্ছে, বায়ার্স তো বুঝতেছেন যে কিনে সে, আর সাপ্লায়ার্স ক্রেডিট হচ্ছে যে রপ্তানিকারকের ব্যাংক সরাসরি বিক্রেতা বা রপ্তানিকারককে ঋণ প্রদান করে। রপ্তানিকারকের ব্যাংক যদি রপ্তানিকারককে ঋণ প্রদান করে সেটা হচ্ছে সাপ্লায়ার ক্রেডিট। অর্থাৎ সাপ্লায়ারটা হচ্ছে কে, সাপ্লায়ার হচ্ছে রপ্তানিকারক, বায়ারটা কে হচ্ছে আমদানিকারক। আমদানিকারক বায়ার্সটা, সে আমদানিকারক পণ্য যে পায় সে হচ্ছে আমদানিকারক, যে গ্রহণ করে, আর সাপ্লায়ার্স হচ্ছে যে পণ্যটা পাঠায় রপ্তানিকারক। তাহলে রপ্তানিকারকের ব্যাংক যখন রপ্তানিকারককে ঋণ দিবে সেটাকে হচ্ছে সাপ্লায়ার ক্রেডিট বলে। আচ্ছা, এ পর্যন্ত আজকে থাক, আমরা আগামী দিন 4 নাম্বার থেকে আলোচনা করব। তাহলে আজকে এ পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা আপনাদের যে উন্নত সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা জন্য আপনারা জয়েন করতে পারেন। সবাইকে আসসালামু আলাইকুম।